বাংলাদেশ এবং জিম্বাবুয়ের টেস্ট সিরিজ শুরু হয়ে যাবে। দুটো টেস্ট ম্যাচ রয়েছে এবং গতকাল আমরা দেখেছি মিরাজ কথা বলেছেন, তিনি একটা কথা বলেছিলেন যে কোনো দলকে আসলে মানে ছোট করে বা হালকা করে দেখার সুযোগ নাই। এখন কথা হচ্ছে সবসময় দর্শক মহলে একটা কথা হয়ে থাকে যে যখনই কোনো একটা টুর্নামেন্টে বাংলাদেশ খারাপ করে এর পরের সিরিজটাই কেন যেন জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ হয়ে দাঁড়ায়। জিম্বাবুয়েকে আপনি এখন হালকা করে দেখতে পারবেন কি পারবেন না, এটা অনেক কিছুর উপর আসলে নির্ভর করে। জিম্বাবুয়ে শেষ ম্যাচটা আয়ারল্যান্ডের সাথে খেলছে এবং সেই ম্যাচটাতে তারা আয়ারল্যান্ডের কাছে হেরেছে। জিম্বাবুয়ের এই দলটাতে এক্সপিরিয়েন্সের অভাব আছে। এই দলটাতে আপনি ক্রেইগ আরভিনকে খুঁজে পাবেন না বা শন উইলিয়ামসকে খুঁজে পাবেন না। শেষ ম্যাচটাতে সিকান্দার রাজাও অ্যাভেলেবেল ছিলেন না, তিনি হয়তো থাকবেন। তবে নতুন কিছু মুখ এসেছে যেটা জিম্বাবুয়ের ক্রিকেটের জন্য একটা উন্নতির গ্রাফ বয়ে নিয়ে আসছে। যারা কাউন্টি ক্রিকেট খেলে অভ্যস্ত, বেন কার্নের কথা বলতে পারি, টম কার্ন এবং স্যাম কার্নের ভাই, নিক ওয়েলস খেলছেন, ব্রায়ান বেনেট এসেছেন। এছাড়া পেস ডিপার্টমেন্টে তাদের এনগারভা এবং মাসাকাজ্জার মতো বোলাররা আছেন। ওয়েলিংটন মাসাকাজ্জা স্পিনার হিসেবে ভালো, তো যথেষ্ট ডেপথ এই দলটাতে আছে। সিকান্দার রাজা যদি খেলেন এই দলটার খোলনলচে পুরোপুরি বদলে যায়, আবার না থাকলে কিছুটা গ্যাপ সব দিকে কিন্তু বেরিয়ে আসে। এবং বাংলাদেশের মাটিতে যেখানে স্পিন খুব ভাইটাল, সিকান্দার রাজা থাকেন কি থাকেন না সেটা খুব ইম্পর্টেন্ট। যেহেতু আইপিএলে তিনি খেলছেন না, পিএসএলে আসলে তিনি থাকবেন কিনা তিনি সবসময় বলেন যে জাতীয় দল আগে, তার জাতীয় দলের কমিটমেন্টটা আগে। তো তিনি যদি থাকেন আমার কাছে মনে হয় হালকা করে দেখার উপায় নাই। একদমই তাই। এবং আমরা যদি আসলে হিস্ট্রি একটু ঘাটি যে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে টেস্টে খুব সম্ভবত 18টার মতো ম্যাচ খেলেছে এবং সেখানে জয় হারের সমীকরণটা খুব কাছাকাছি। 8টা ম্যাচ বাংলাদেশ জিতেছে, 7টা জিম্বাবুয়ে, আর 3টা ম্যাচ ড্র হয়েছিল। এবং তবে লাস্ট যে সিরিজগুলো গেছে সেইগুলোতে আমরা যদি দেখি যে টানা 3টা ম্যাচই বাংলাদেশ জিতেছে এবং বেশ বড় ব্যবধানে জিতেছে। এখানে কথা হচ্ছে ঘরের মাঠে বাংলাদেশের খেলা এবং লাস্ট কয়েকটা সিরিজে মানে 8টা ম্যাচের মধ্যে 7টাতেই বাংলাদেশ জিতেছে এবং অনেক বড় ব্যবধানে 100 রান 200 রান প্লাস ইনিংস ব্যবধানে জিতেছে তারা। আর আরেকটা কথা যেটা বাংলাদেশ দলকে নিয়ে হচ্ছে যে এই সিরিজটাতে বিসিবি আসলে এক্সপেরিমেন্ট করে দেখতে চাইবে কিনা, কারণ এখানে আমরা জানি যে লিটন দাস থাকছেন না, পিএসএলে যাবেন। নাহিদ রানাকে প্রথম ম্যাচে খেলানোর একটা সম্ভাবনা রয়েছে, যদিও শিওর না হয়, তবে তাকে প্রথম ম্যাচের জন্যই আপাতত রাখা হয়েছে, পিএসএলে পাঠানো হয়নি। তো সেই জায়গাটাতে বাংলাদেশ আসলে নতুন প্লেয়ারদের কতটা আসলে টেস্ট করিয়ে দেখতে পারে এই ম্যাচে। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের বর্তমান যে পেস লাইন আপ আছে, নাহিদ রানাকে আপনি এক ম্যাচের জন্য না আটকালেও পারতেন। আপনি লিটনের মতো নাহিদ রানাকেও ছেড়ে দিতে পারতেন। ঋষাদ তো টেস্ট এমনিও অনুপস্থিত। তো এই তিনজন যেহেতু পিএসএল এর সুযোগ পেয়েছেন তাদেরকে খেলতে দেওয়া উচিত ছিল, যেহেতু প্রতিপক্ষ জিম্বাবুয়ে। আপনি এক্সপেরিমেন্ট করলে জিম্বাবুয়ের বিপক্ষেই করতে হবে। আপনি যদি কাউকে সুযোগ দিতে চান সেটা জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টেও, যখন খেলাটা নিজেদের মাটিতে। 2টা টেস্ট আমরা খেলবো, ঢাকাতে কোনো ম্যাচ হচ্ছে না, একটা সিলেটে একটা চট্টগ্রামে। স্পিনিং উইকেটই আপনি এক্সপেক্ট করবেন, সেখানে মিরাজ এবং তাইজুলের রোলটাই সবচেয়ে ক্রুশাল হতে যাচ্ছে। তবে আমার কাছে মনে হচ্ছে যে ঘরের মাটিতে আমরা সাধারণত 3জন 4জন স্পিনার নিয়েও খেলি, তৃতীয় স্পিনার আপনার কে, সেই জায়গায় সমস্যা আছে। নাইম যদি খেলেন তিনি তৃতীয় স্পিনার হিসেবে তার রোলটা হয়তো প্লে করবেন, তবে তিনি কি নিয়মিত ম্যাচ খেলেন সুযোগ তো তিনি পান না। এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ শেষ যখন টেস্ট খেলেছে সিনিয়র ক্যাম্পেনারদের অনেকেই ছিলেন না, তবে শেষ ম্যাচটা বাংলাদেশ জিতেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবং সিরিজটা 1-1 টাই করেই বাংলাদেশ দেশের মাটিতে ফিরেছিল। ওই লাইন আপটা যদি আপনি দেখেন, সাদমান, জাকির তারা ওপেন করেছেন। 3 নম্বরে মুমিনুল হক, শান্ত ছিলেন না ক্যাপ্টেন, সাদাত দীপু 4-এ খেলেছেন, 5 নম্বরে লিটন দাস খেলেছেন, জাকির লিওনিক 6-এ খেলেছেন, মিরাজ 7-এ খেলেছেন। এখন মুশফিক ফিরছেন এবং মুশফিকের সাথে নাজমুল হোসেন শান্তও ফিরছেন। তাহলে 4 আর 5-এ তারা যদি খেলে থাকেন, লিটনের অভাবটা খুব বেশি অনুভব বাংলাদেশ করবে না, কারণ জাকের পারফর্ম করেই এসেছেন 3টা ফরম্যাটেই। তো জাকের যদি 6 খেলেন, মিরাজ 7-এ খেলেন, তো ওই জায়গায় আপনার খুব বেশি সমস্যা ফিল করতে হচ্ছে না। এখন কথা হচ্ছে যে বাংলাদেশ দল টপ অর্ডারে ওপেনিং স্লটে কোনো পরিবর্তন আনবে কিনা। নাইম শেখ রানের বন্যা বইয়ে দিচ্ছেন, এনামুল বিজয় রানের বইয়ে দিচ্ছেন। ডিপিএল এর দুজনেরই এখন পর্যন্ত 9 ইনিংসে 500-এর উপর রান, এই দুজনই 500-এর উপর রান করেছেন। একজনের স্ট্রাইক রেট 99, এনামুল বিজয়ের, একজনের স্ট্রাইক রেট 125। ফরম্যাট ভিন্ন। আমরা এই কাজটাই সবসময় করে থাকি যে গুলিয়ে ফেলি, ফরম্যাটে গুলিয়ে ফেলা। এবং বলা হচ্ছে যে নাইম শেখ কি আসলে সুযোগ দেওয়া হবে না কিনা। নাইম শেখ গত ম্যাচটাতে প্রথম ওভারে 18 রান নিয়েছেন, এর আগের যে ম্যাচটা তিনি খেলেছেন সেই ওভারে প্রথম ওভারে তিনি 20-এর মতো রান নিয়েছেন।
তো নাইম শেখ কিন্তু এই ডিপিএলটা খেলছেনই অন্যরকম স্ট্র্যাটেজিতে, অন্যরকম ফর্মুলা, সেটা টেস্ট ক্রিকেটের সাথে মোটেও মানানসই না। তিনি তার খেলার ধরনটাই পরিবর্তন করছেন, সেটা টি-20 স্টাইলে ওয়ানডে খেলছেন, এবং নাইম তাকে যদি আপনি টেস্টে সুযোগ দেন সেটা কিন্তু হিতে বিপরীত হতে পারে। তো এই জিনিসগুলো আসলে আপনাকে মাথায় রাখতে হবে। মিডল অর্ডারে যদি মুমিনুল খেলেন, শান্ত খেলেন, মুশফিক খেলেন, আপনার এক্সপিরিয়েন্সের কোনো কমতি নাই। 6 নম্বরে জাকের, 7 নম্বরে মেহেদী হাসান মিরাজ আছেন। এছাড়াও আপনার হাতে অপশন হিসেবে শাহাদাত হোসেন দীপু আছেন বা তাওহিদ হৃদয় আছেন। এখন তাদের কাকে আসলে স্কোয়াডে রাখা হবে, কাকে ডিপিএল খেলতে ছাড় দেওয়া হবে, এই বিষয়গুলো আসলে আসে। আপনি নিয়ে একাদশে যদি না খেলান, সেক্ষেত্রে ডিপিএল তাদেরকে খেলতে সুযোগ দিতেই পারেন, সেটা তাদের জন্য আসলে ভালো। অতীতেও আমরা দেখেছি এই ধরনের ঘটনা ঘটেছে যে জাতীয় দলের ক্রিকেটারদেরকে একাদশের বাইরে রাখা হয়েছে, বিভিন্ন ধরনের ইকুয়েশন ছিল। সেই জায়গাগুলো থেকে এবার অন্তত বেরিয়ে আসা দরকার, আসলেই দরকার। এবং আগামী সপ্তাহ থেকে, শনিবার থেকেই আসলে ক্যাম্প শুরু হয়ে যাওয়ার কথা সিলেটে। মঙ্গলবার খুব সম্ভবত কোচ ফিল সিমন্স আসলে যোগ দেবেন দলের সঙ্গে। তবে ডিপিএল যেহেতু 8 চলছে, তারিখে কোচ আসছেন, 11 তারিখ থেকে ক্যাম্পটা শুরু হবে, সেটা সিলেটে শুরু হবে। এবং আমরা সূচি যদি দেখি, প্রথম খেলাটা যেহেতু সিলেটেই আসলে লম্বা সময় বাংলাদেশ দল ক্যাম্প করবে। 20 তারিখ থেকে 24 তারিখ সিলেটে প্রথম ম্যাচ, এরপরের ম্যাচটা চট্টগ্রামে, মাঝখানে গ্যাপ আছে 3-4 দিনের। 28 থেকে 2 মে হচ্ছে চট্টগ্রামের সেকেন্ড টেস্ট। তো 11 তারিখ থেকে ক্যাম্পটাই শুরু হচ্ছে সিলেটে, প্রায় 9-10 দিনের ক্যাম্প করার সুযোগ পাচ্ছে। এবং সেখানে ম্যাচ সিনারিও হয়তো বা ম্যাচ খেলারও সম্ভাবনা রয়েছে দলের। তবে যদিও আমরা মানে খবর পাচ্ছিলাম যে আবাহনী কিংবা মোহামেডান অনেক দলই আসলে বলছিলেন যে জাতীয় দলের প্লেয়ারদের আরও কিছুটা সময় যদি আসলে রাখা যায় তাদের ডিপিএল এর জন্য। বাট দেখা যাক আসলে কি। এবং 15 তারিখ জিম্বাবুয়ে টিম বাংলাদেশে আসার কথা রয়েছে। সবকিছু মিলিয়ে বাংলাদেশের বছর শুরুর দ্বিপাক্ষিক সিরিজ, এটা শুরুটা আসলে ভালো করতে পারে কিনা বাংলাদেশ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.